ফাঁসি, এই শব্দটা শুনলে কি মনে হয়? হ্যাঁ, ঠিকই বলেছেন, ফাঁসি মানে একটা নারকীয় ঘটনার শাস্তি। বলতে পারবেন আমাদের দেশের প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল? চলুন আজ সেই নিয়ে শুরু হোক আমাদের পর্ব। 5ই অগস্ট 1775 কলকাতার কুলিবাজার ফোর্ট উইলিয়ামের কাছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ভোরের আলোয় একটা ফাঁসি কাঠ। সেখানে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 70, বাঙালি ব্রাহ্মণ, এক সময়ের মহারাজা। ফাঁসির দড়ি পরানো হলো। মৃত্যুর আগে তিনি শেষ পিটিশনে লিখেছিলেন, তারা আমাকে হত্যা করছে শত্রুতা ও পক্ষপাত থেকে। এটা ছিল ভারতে ব্রিটিশ শাসনের প্রথম জুডিশিয়াল হ্যাঙ্গিং। আর এই ফাঁসি হলো কারণ মাত্র কয়েক মাস আগে এই মানুষটা সাহস করে বলেছিলেন ভারতের গভর্নর জেনারেল দুর্নীতিগ্রস্ত। আর সেই গভর্নর জেনারেলের স্কুলের বন্ধু ছিলেন বিচারক। 19বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ঐতিহাসিকদের একজন লর্ড ম্যাকলে এই মামলা নিয়ে বলেছিলেন একটাই কথা, জুডিশিয়াল মার্ডার, অর্থাৎ আদালতের নাম ব্যবহার করে হত্যা। 250 বছর পরেও ইতিহাসবিদরা একমত হতে পারেননি এটা কি সত্যি বিচার ছিল নাকি ক্ষমতার প্রতিশোধ। কিন্তু যে কটা তথ্য নিয়ে কেউ বিতর্ক করেন না সেগুলো হলো: 1, নন্দকুমার ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। 2, কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে ফৌজরি মামলা উঠল। 3, বিচারক ছিলেন হেস্টিংসের স্কুলের বন্ধু। 4, মাত্র 8 দিনে বিচার শেষ। আর 5, যে আইনে ফাঁসি হলো সেই আইনে এর আগে কোনো ভারতীয়র উপর কখনো প্রয়োগ হয়নি। এই 5টা তথ্য একসাথে রাখলে যে ছবি তৈরি হয় সেটাই আজকের গল্প। আমি সব্যসাচী চক্রবর্তী, স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্পটা 250 বছর পুরনো, মহারাজা নন্দকুমারের ফাঁসি। কিন্তু এর প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। ক্ষমতা কি আইনকে হাতিয়ার বানাতে পারে? বিচারক কি নিরপেক্ষ ছিলেন? আর সত্যি কথা বলার মূল্য কতটা হতে পারে? মহারাজা নন্দকুমার আনুমানিক 1705 সালে জন্ম, বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে। বাঙালি কুলীন ব্রাহ্মণ পরিবার, কিন্তু শুধু জমিদার নন, রাজনীতিবিদও। বুদ্ধিমান, কূটনীতিক, ক্ষমতার কাছাকাছি থাকার শিল্প জানতেন। নবাবের অধীনে বেঙ্গলের রাজস্ব ব্যবস্থায় উচ্চ পদে কাজ করেছিলেন। ব্রিটানিকার তথ্য অনুযায়ী 1757 সালে পলাশির যুদ্ধে তিনি নবাবের যে সৈন্যদের নিয়ন্ত্রণ করতেন তাদের যুদ্ধ থেকে সরিয়ে রেখেছিলেন, অর্থাৎ পরোক্ষভাবে ব্রিটিশদের জয়ে সাহায্য করেছিলেন। কিন্তু সেই ব্রিটিশদের সাথে সম্পর্ক মানেই আস্থা নয়। 1770-এর দশকে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হলেন। নন্দকুমার বুঝলেন এই মানুষটা দুর্নীতিগ্রস্ত, তার কাছে প্রমাণও ছিল। প্রশ্ন হলো, সেই প্রমাণ কি বলার সাহস ছিল? নন্দকুমার বললেন। মার্চ 1775 নন্দকুমার বাংলার সুপ্রিম কাউন্সিলের কাছে একটা অভিযোগ জমা দিলেন। অভিযোগটা ছিল স্পষ্ট, ওয়ারেন হেস্টিংস ঘুষ নিয়েছেন। মুন্নি বেগম নাবালক নবাবের অভিভাবক হওয়ার বিনিময়ে হেস্টিংসকে 3 লক্ষ টাকার বেশি দিয়েছিলেন। নন্দকুমারের কাছে সেই চিঠির প্রমাণ ছিল। কাউন্সিলে যখন হেস্টিংসের বিরুদ্ধে একটা শক্তিশালী গোষ্ঠী ছিল, ফিলিপ ফ্রান্সিস, ক্লেভারিং, মনসন, তারা এই অভিযোগকে সমর্থন জানালেন। হেস্টিংস অভিযোগ অস্বীকার করলেন, কাস্টিং ভোট ব্যবহার করে নিজেকে রক্ষা করলেন। আর তারপর কয়েক সপ্তাহের মধ্যেই নন্দকুমারের বিরুদ্ধে একটা মামলা সুপ্রিম কোর্টে উঠল। অভিযোগ ছিল 1763 সালে একটা 70,000 টাকার বন্ড জাল করা। আর মামলাকারী ছিলেন মোহন প্রসাদ নামে একজন। গ্রোকিপিডিয়া তথ্য অনুযায়ী অভিযোগটা বহু বছর পুরনো। ঠিক এই মুহূর্তে সেটা কেন উঠল, সেই প্রশ্নের উত্তর ইতিহাস দেয়নি।
সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম 1774 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে। চিফ জাস্টিস এলাইজা এমপি আর ওয়ারেন হেস্টিংস দুজনেই ওয়েস্টমিনস্টার স্কুলে একসাথে পড়েছেন। দশকের পুরনো বন্ধুত্ব। নন্দকুমারের ফৌজরি মামলা এই কোর্টে এলো। নন্দকুমারের পক্ষে কোনো ট্রেন্ড ইংলিশ লয়ার ছিল না। সেই সময় ইন্ডিয়ান ডিফেন্ডেন্টের পক্ষে প্রপার লিগ্যাল রিপ্রেজেন্টেশন পাওয়া খুব কঠিন ছিল। সায়েন্স ডাইরেক্টর গবেষণা অনুযায়ী মামলায় প্রয়োগ করা হলো ব্রিটিশ ফৌজরি অ্যাক্ট 1729, এমন একটা আইন যেটা এর আগে কোনো ভারতীয়ের ওপর কখনো প্রয়োগ হয়নি। বিচার প্রক্রিয়ায় একাধিক প্রসিডিউরাল ইররেগুলারিটি ছিল। আইনি ও সাংস্কৃতিক বাধার কারণে নন্দকুমার নিজের সঠিক ডিফেন্স পর্যন্ত করতে পারেননি। মাত্র 8 দিনে বিচার শেষ হলো। 16 জুন 1775 এলাইজা এমপি নন্দকুমারকে রায় দিলেন দোষী হিসেবে। সাজা হলো মৃত্যুদণ্ড। নন্দকুমার রিপ্রিভের আবেদন করলেন, এমপি খারিজ করলেন। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী পরে তিনি বলেছিলেন, প্রমাণ এত স্পষ্ট ছিল যে রিপ্রিভ দিলে আদালতের ক্ষমতা দুর্বল হয়ে যেত। কলকাতাতে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। 5ই অগস্ট 1775 নন্দকুমার জানতেন আজ তার শেষ দিন। মৃত্যুর আগে একটাই ইচ্ছে প্রকাশ করেছিলেন, আদি গঙ্গার কাছে মরতে চান, যাতে শেষকৃত্য সেই ঘাটে হতে পারে। কলকাতা অন হুইলস এর রিপোর্ট অনুযায়ী সেই ইচ্ছে রাখা হয়েছিল। কুলি বাজারের কার্ড তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়ামের কাছে, আজকের বিদ্যাসাগর সেতুর ঠিক উত্তরে। হাজার হাজার মানুষ দেখতে এসেছিলেন। কলকাতার সাধারণ মানুষ, তারা জানতেন এই মানুষটা কি করেছিলেন। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী ফাঁসির আগে নন্দকুমার শেষ পিটিশনে লিখেছিলেন, They put me to death out of enmity and partiality to the gentlemen who have betrayed their trust. অর্থাৎ তারা আমাকে মারছে শত্রুতা থেকে এবং সেই ভদ্রলোকদের প্রতিপক্ষপাত থেকে যারা তাদের দায়িত্ব বিশ্বাসঘাতকতা করেছে। হলো ভারতে ব্রিটিশ শাসনের প্রথম জুডিশিয়াল। ব্রিটানিকার তথ্য অনুযায়ী এই মৃত্যু ভারতের মানুষকে শক দিয়েছিল। হেস্টিংসের সমালোচকরা ইংল্যান্ডেও প্রতিবাদ জানিয়েছিলেন। এই মামলার সবচেয়ে বিতর্কিত দিক হলো বিচারক এলাইজা এমপি আর হেস্টিংস ওয়েস্টমিনস্টার স্কুলে একসাথে পড়েছিলেন। দশকের পর দশকের বন্ধুত্ব। এমপি ভারতে এসেছিলেন হেস্টিংসের আমলেই। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নন্দকুমারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তার ভারতীয় শত্রুরা, যারা হেস্টিংসের একজন ঘনিষ্ঠ বন্ধু দ্বারা উৎসাহিত হয়েছিলেন। হেস্টিংস সরাসরি যুক্ত ছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু এমপির বিরুদ্ধে তদন্ত ঠিকই হয়েছিল। 1787 সালে ইংল্যান্ডে তার বিরুদ্ধে পার্লামেন্টারি এনকোয়ারি শুরু হলো। ইমপিচ করার চেষ্টা হলো। শেষমেশ এমপি খালাস পেলেন প্রমাণের অভাবে। কিন্তু লর্ড মেকলে তার বিখ্যাত রচনায় লিখেছিলেন, হেস্টিংস ও এমপি মিলে জুডিশিয়াল মার্ডার করেছেন। এই মন্তব্য আজও ইতিহাসের পাতায় আছে। ইতিহাসে এই কেস নিয়ে দুটো শক্তিশালী মত আছে। যারা বলেন এটা জুডিশিয়াল মার্ডার, তাদের যুক্তি হলো ফৌজরির অভিযোগ বহু বছরের পুরনো, কিন্তু সেই অভিযোগ উঠল হেস্টিংস বিরোধী অভিযোগের ঠিক পরে। বিচারক ছিলেন হেস্টিংসের ঘনিষ্ঠ বন্ধু। মাত্র 8 দিনে বিচার শেষ হয়ে গেল। যে আইনে ফাঁসি হলো সেই আইনে আগে কখনো কোনো ভারতীয়র ওপর প্রয়োগ করা হয়নি। সে সময় নন্দকুমারের শেষ কথা ছিল, আমাকে শত্রুতা থেকে মারা হচ্ছে। যারা বলেন বিচার ন্যায়সঙ্গত ছিল, তাদের যুক্তি হলো ফৌজরির প্রমাণ কোর্টের উপস্থাপিত হয়েছিল। এমপি বলেছিলেন প্রমাণ এত স্পষ্ট ছিল যে ভার্ডিক্ট অনিবার্য ছিল। হেস্টিংস নিজে বলেছিলেন তিনি এই মামলায় সরাসরি কোনো ভূমিকা রাখেননি। 250 বছর পরেও এই বিতর্কের নিষ্পত্তি হয়নি। কিন্তু একটা কথা নিয়ে প্রায় সবাই একমত, আর সেটা হলো বিচারক আর অ্যাকিউজডের শত্রু একই মানুষের বন্ধু। এটা কোনো বিচার ব্যবস্থায় গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।
এই ফাঁসির পরবর্তী প্রভাব অনেক দূর পর্যন্ত গেছে। ইংল্যান্ডে ওয়ারেন হেস্টিংস এর বিরুদ্ধে ইমপিচমেন্ট ট্রায়াল শুরু হলো 1788 সালে পার্লামেন্টে। এডমন্ড বার্ক তার বিরুদ্ধে দীর্ঘ বক্তৃতা করলেন নন্দকুমারের মামলা সহ একাধিক বিষয়ে। সেই ট্রায়াল 7 বছর ধরে চলল। শেষে হেস্টিংস খালাস পেলেন, কিন্তু এই পুরো ঘটনা ব্রিটিশ পার্লামেন্টকে ভাবিয়ে তুলল। ভারতে ক্ষমতার অপব্যবহার কতটা হচ্ছে তা নিয়ে চিন্তিত হলো ব্রিটিশ পার্লামেন্ট। এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়তে থাকলো। সায়েন্স ডাইরেক্টেড গবেষণা বলছে এই কেস পরিষ্কার করে দিয়েছিল যে ব্রিটিশ আইন ভারতে কতটা অন্যায়ভাবে ব্যবহার হতে পারে। এটাই পরবর্তী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটা বৌদ্ধিক ভিত্তি হয়ে উঠল। আজ বিদ্যাসাগর সেতুর কাছে আছে সেই কুলিবাজার যেখানে নন্দকুমার জড়িয়েছিলেন। আজ সেখান দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, কিন্তু কেউ জানেন না এই কলঙ্কিত মাটির কথা। এই মামলা শেষ করার আগে 3টি কথা বলতে চাই। প্রথমটা হলো বিচার ব্যবস্থায় স্বার্থের কনফ্লিক্ট কতটা বিপজ্জনক। বিচারক আর অ্যাকিউজডের শত্রু যদি একই মানুষের বন্ধু হন, তাহলে বিচার নিরপেক্ষ হতে পারে না, হলেও তার বিশ্বাসযোগ্যতা থাকে না। এই নীতিটা আজও সমান সত্য। দ্বিতীয়টা হলো সত্য বলার মূল্য। নন্দকুমার সত্য বলেছিলেন, অন্তত তার বিশ্বাসে। সেই সাহসের দাম দিতে হয়েছিল। ইতিহাস বলে ক্ষমতার বিরুদ্ধে সত্য বলা কথা সবসময় সব যুগে বিপজ্জনক। তৃতীয়টা হলো আইন কখনো নিরপেক্ষ হাতিয়ার নয় যতক্ষণ মানুষ সেটা পরিচালনা করে। ব্রিটিশ ফৌজারি অ্যাক্ট, যেটা ভারতে কখনো প্রয়োগ হয়নি, হঠাৎ প্রয়োগ হলো ঠিক সেই মানুষটার বিরুদ্ধে যে ক্ষমতাকে প্রশ্ন করেছিল। আইন যখন শক্তিশালীর অস্ত্র হয়ে যায়, তখন দুর্বলের রক্ষা নেই। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম মহারাজা নন্দকুমার 1775 নিয়ে। মহারাজা নন্দকুমার আনুমানিক 70 বছর বয়স, বাঙালি ব্রাহ্মণ, জমিদার, একসময় ছিলেন নবাবের বিশ্বস্ত মানুষ। 1775 সালে সাহস করে বলেছিলেন ভারতের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুর্নীতিগ্রস্ত। তার কয়েক সপ্তাহের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 8 দিনের মধ্যে বিচার শেষ হয়েছিল, দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। 5ই অগস্ট 1775 আদি গঙ্গার কাছে কাটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল ভারতে ব্রিটিশ শাসনের প্রথম জুডিশিয়াল। লর্ড মেকলে বলেছিলেন জুডিশিয়াল। এই বিষয়ে ইতিহাস এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, কিন্তু নন্দকুমারের শেষ কথাটা ইতিহাসে লেখা আছে। তারা আমাকে হত্যা করেছে শত্রুতা ও পক্ষপাত থেকে। সেই কথাটা সত্য ছিল কিনা আপনি নিজেই বিচার করুন। আপনি কি মনে করেন এটা জুডিশিয়াল ছিল? নিচে কমেন্ট করুন, এই গল্প শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।